বলছি কাকিমা, এই নাও একটু চা খাও। চা খেতে খেতে বাবা চলে আসবে। কখন আসবে? এই তো বাবাকে ফোন করেছি, 10 মিনিটের ভিতরে চলে আসবে। বলছি চা তুমি নিজের হাতে বানিয়েছো? হ্যাঁ, আমি সেরকম একটা পারি না, যেরকম পেরেছি সেরকম বানিয়েছি। দাও তো তুমি, যেরকম হয়েছে হোক। বাবা খুব সুন্দর গন্ধ আসছে তো। হ্যাঁ, আমি পারি না একদমই। খেয়ে দেখেন, তারপরে বলবেন। হ্যাঁ, খুবই বিশ্রী। তো অমৃত গো অমৃত, এরকম চা আমার জন্মে কোনোদিন খাইনি। কি বলছেন? হ্যাঁ, আমি তো যতবার চা বানাই সবাই বলে খুব বাজে হয়েছে, আর আপনি বলছেন অমৃত। কে কি বলে কি না বলে কে জানে মা, কিন্তু আমার কাছে তো অমৃত হয়েছে। কিট্টু, তুমি একটু খাবে? না না, আমি চা খাবো না, আমি এইমাত্র বাড়ি থেকে ভাত খেয়ে আসছি, নাহলে আমি খেতাম। একটুখানি খাও। আচ্ছা, যখন কাকু আসবে তখন খাবো। ঠিক আছে। অমৃত গো অমৃত, এরকম চা খাইনি প্রায় বিগত 20 বছর। বিয়ের আগে একবার খাইছিলাম, হ্যাঁ, তারপরে আর খাইনি। আপনি আবার মিথ্যে করে বলছেন না তো? কি যে বলো বৌমা, কি বললেন? কি যে বলো পরি। তা বলছি বাড়ি রান্না টান্না কে করে? তুমি করো কি বাবা করে? বাবাই করে। আমি ডিম ভাজা টাজা করি, তাছাড়া আর আমি কিচ্ছু পারি না। তা বলছি তোমার বাবা কিরকম রান্না করে? খুব সুন্দর রান্না করে, অনেক বছর ধরে করছে তো, খুব ভালো রান্না করে। তাহলে আমাদের একদিন খাওয়াতে হবে তো। অবশ্যই, আজকেই থেকে যান, রাত্রেবেলা বাবা খাসির মাংস রান্না করবে, সেটা খেয়ে যাবেন। না বাবা, রাত অব্দি থাকা যাবে না, পরে একদিন সময় করে আসবো। তা বলছি এখনো তো আসলো না, কখন আসবে? আসবে মা, আসবে, অত ব্যস্ত হয়ে না। ওই যে চলে আইছে। ভালো আছেন তো ম্যাডাম? কোথায় ভালো, তখন থেকে অপেক্ষা করছি, তুমি বাড়িতেই নেই। বলছি বাবা, হঠাৎ করে এসেছি, তো আমি কি বানাবো? হয় একটুখানি চা বানিয়ে দিয়েছি। বলছি তুই চা বানিয়ে দিয়েছিস আর সেই চা খাচ্ছে? হ্যাঁ, না খার কি হলো? আমার মেয়েটা চা বানায়, এটা মুখেও নেওয়া যায় না। কিন্তু বাবা, কাকিমা যে বললো অমৃত হয়েছে। আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে। তা হঠাৎ করে এদিকে কি মনে করে? ওই একটু কাজ ছিল, তাই আসছিলাম। বলছি বাবা, কিট্টু সেদিনকে ওই রেল স্টেশনে কম্বল বিতরণ করছিল না, বললাম না তোমাকে? এখনো গরিব মানুষের পাশে এসে দাঁড়ায়। আমাদের গ্রামে ওই যে পটু কাকা আছে, ওর ছেলের খুব শরীর খারাপ। হ্যাঁ, ওখানে এই কিট্টু 5,000 টাকা দিয়েছে। কি বলছিস মা? হ্যাঁ বাবা, কিট্টু আর আগের মতো নেই, ওর মতন ছেলে হয় না। তা বলছি বাবা, দাঁড়িয়ে আছো কেন? বসো। না না, আমি দাঁড়িয়ে ঠিক আছে। অমৃত গো অমৃত, এই যে মা, চা সব ফুরিয়ে গেছে, কাপটা রেখে দাও। দিন আমার কাছে দিন, আমি কাপটা রেখে আসছি। আচ্ছা মা। বাবা তুমি কথা বলো, আমি কাপটা রেখে আসছি। বলছি রান্নাঘরে মিষ্টি আর ওই গোলাপজাম এইসব আছে, হ্যাঁ এনে দে। হ্যাঁ আচ্ছা বাবা। বলছি এমএলএ বাবু কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই। কেন, এমএলএ বাবুর আবার কি হলো? না না, তেমন কিছু না, ওই মাঝে মাঝে বাতের ব্যথায় চিরিক মারে ওঠে, সেটাই। সে কথা আর বলো না, সে তো আমারও লেগে থাকে সবসময় ব্যথা ফেতা। আজকাল সব ডুপ্লিসিটি মাল, সব কিছুতে সালফেট ফালফেট দিয়া, হ্যাঁ, রাসায়নিক বস্তু সব দিয়া, সেসব খেলে তো হবেই শরীর খারাপ। তা ঠিক বলেছেন, আগের কালের মানুষগুলো 100 বছর বাঁচতো, আর এখন 60 বছর মানেই প্রচুর হয়ে গেছে। বলবেন না গো, বলবেন না। তা আপনার শরীর কেমন আছে? ওই টেনে টেনে চলে যাচ্ছে। আপনাকে একটা কথা বলতাম, কিছু মনে করবেন না তো? না না, বলো। বলছি পরিন নাকি শুনলাম ডিভোর্স হওয়ার পথে। হ্যাঁ, আর বলবেন না, ওর কপালটাই খারাপ। আগে ভালোবেসেছিল পাদুকে, সে তো ধোকা দিল। তারপর আরেকজনকে পছন্দ করলো, তার সঙ্গে আমি কোনো দেখা সাক্ষাৎ না করেই বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। 1 টাকা ইনকাম করে না। তারপরে বিয়ের পরে প্রচুর ঝগড়া। তারপরে ওর শাশুড়ি খুব বকাঝকা করে। আমার একটা মাত্র মেয়ে, রান্নাবান্না কিচ্ছু পারে না। সেই রান্নাবান্না নিয়ে উল্টোপাল্টা, আমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে। তাই আমার মেয়ে সহ্য করতে না পেরে ও বাড়ি থেকে এ বাড়ি চলে আসছে। কারণ কি, এখন এরকম ঝগড়াঝাটি হয়, কদিন পরে তো মারধর হবে। আর আমার একটা মাত্র মেয়ে, তাকে আমি এইভাবে দেখতে পারবো না তো। তাই ও বলছে ও সংসার করবে না। ভালো করেছে, ওইরকম সংসার না করাই ভালো। এখন মেয়েটার কপাল পুরো পুড়ে গেল, আর কি বলবো। এখন এইসব জানাশোনার পরে কোথায় কি আর ভালো জায়গায় বিয়ে হবে? এখন বলছে পড়াশোনা করবে, একটু চাকরি বাকরি পাওয়ার পরে তখন ভাবনা চিন্তা করবে। আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনারা যদি রাজি থাকেন না, আমি এই পরীকে আমার ঘরের পুত্রবধূ করে নিতে রাজি আছি। কি বলছেন? হ্যাঁ, পরীর বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও আপনাদের বাড়ির বউ করে নিয়ে যাবেন? তো কি? বলছি লোকজন ছিচি করবে না যে এমএলএর একটা মাত্র ছেলে, তার বউ এরকম আগে বিবাহিত, আর বিয়ের পরে ডিভোর্স হয়ে গেছে, এইসব কথা বলবে না? ক্যারোর বুকের পাটার ক্ষমতা আছে এসব কথা বলার? আর পরীকে আমার খুব পছন্দ, আর আমার ছেলে তো পরীর নামে তো পুরো পাগল। বলছি আমি আগে থেকে সবকিছু বলে দিচ্ছি, আমার মেয়ে কাজ বাজ কিচ্ছু পারে না। আপনারা হয়তো চা বানিয়ে দিয়েছে, সেটা খুবই খারাপ, কিন্তু আপনি বললেন যে ভালো আছে। ও কিচ্ছু পারে না, কোনো কাজ পারে না। বলছি পরী যদি আমার ঘরে বৌমা হয় না, রানি করে রাখবো। আমাদের বাড়ি কাজের লোকের অভাব আছে? হ্যাঁ, কি বলেন? বলছি আপনাদের তুলনা হয় না, আপনারা খুব ভালো মানুষ। আমার মেয়ের এই অবস্থা জানার পরেও আপনারা পুত্রবধূ করতে চাইছেন। আমরা আপনাদের সঙ্গে কি রকম খারাপ ব্যবহার করেছি, তারপরেও আমাদের বাড়িতে আসছেন। হ্যাঁ, আপনাদের সঙ্গে কি আমাদের মিল খায়? আরে বাবা, তুমি ওইসব টেনশন করো না, তুমি খালি রাজি হও, এখন থেকে তোমার আমি বিয়েই বলে ডাকি। না না, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়ের কাছে একবার না শুনলে হয় না। তাহলে দেরি কিসের, এখনই ডেকে শুনে নাও। বলছি ম্যাডাম, কালকে বললে হতো না? না না, এসব শুভ কাজে দেরি করার কোনো দরকার নেই। আপনি জিজ্ঞেস করেন, সামনাসামনি যা হবে হবে, না বললে আর আমরা জোর জবরদস্তি করবো না। মা পরি, মিষ্টিগুলো নিয়ে আয়। আসি বাবা। যা যা, মিষ্টিগুলো দিয়ে দে। এই নিন কাকিমা, ধরেন। এখন থেকে কাকিমা না, এখন থেকে মা বলো, শাশুড়ি মা। মানে ঠিক বুঝলাম না। মানে হচ্ছে গিয়ে আমি তোমারে আমার পুত্রবধূ হিসাবে চাই, তুমি কি বলো? বললাম না, আমি এসব কিছু জানি না, বাবা যা বলবে তাই। তোমার বাবা তোমার কথা বলেছে, এখন তুমি বলো। আমরা কোনো জোর জবরদস্তি করবো না, তুমি যদি রাজি থাকো তাহলে সামনের এই যে ভালো দিন আছে সেই দিনই তোমার বিয়ে থা করাই দেবো। আমি জানি না।
কেন তুমি কিট্টুকে পছন্দ করো না? কিট্টু কি অতই খারাপ ছেলে? না না, তেমনটি না, কিট্টুকে তো আমি পছন্দ করি, কিন্তু একবার আমার বিয়ে থা হয়ে গেছে, এরকম ডিভোর্স টিভোর্স হচ্ছে, এসব জানার পরেও আপনারা কি রাজি হবেন? বা আপনারা কি আমার পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে পারবেন? সেসব কথা তোমার বাবার সঙ্গে হয়ে গেছে, তুমি চাইলে কথা বলে নাও। বাবা কি বলছে? মা, এরকম ফ্যামিলি আর পাওয়া যাবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমরা কত না অপমান করেছি, তারপরে আমাদের বাড়িতে আসলো, ভালোভাবে কথা বলছে, তোর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হচ্ছে, সবকিছু জানার পরে তোকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে চাই। আমার তো এখানে কোনো না বলার প্রশ্নই ওঠে না। তাহলে তুমি যা বলবে তাই, তাহলে বিয়ে বলে ডাকতে পারি? একদম। বোমা, হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি তাহলে আমি ব্রাহ্মণ ডেকে সামনে কোন দিন ভালো আছে সেই দিনে বিয়ে করাই দেবো। বলছি এখনো তো আমাদের ডিভোর্স হয়নি। বলছি ওইসব দায়িত্ব আমার উপরে, ওইসব নিয়ে তুমি টেনশন করো না। হ্যাঁ পরি, ওইসব আমাদের দায়িত্ব, তুমি কোনো টেনশন করো না। দেখেন কোনো ঝামেলা না হয়, ওইসব ঝামেলা আমি বাবার দিয়ে টাইনে ফেলাই দিতে পারি, বুঝতে পেরেছো? আর আমি তোমার এত যত্ন করবো আর এত ভালোবাসবো, তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। জীবনে তোমার ভাত খাওয়ার পরে থালটা ধুয়ে রাখতে হবে না, সেটা তো আমি জানি। আপনাদের বাড়ি কাজের লোক অনেক, কাজের লোক থাক বা না থাক, আমি তো আছি। আর তোমার শ্বশুর এত সুন্দর মানুষ, কি বলবো, সোনা দানা গয়নাগাটি দিয়ে তোমার একদম ঢাকিয়ে রাখতে। আমার মেয়ের সোনাদানা না দিলেও হবে, কিন্তু একটু ভালোবাসা দিলে তাতেই অনেক। বিআই মশাই, ও নিয়ে কোনো প্রশ্ন হবে না, খালি দেখবা, আমি বলে কিছু বোঝাতে চাই না। সে তো আমি জানি। আমার মেয়েরে আপনার ঘরে পুত্রবধূ করার জন্য আপনি কত না চেষ্টা করেছেন। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, অনেক কষ্ট করেছি তো, তাই ভগবানও এখন মুগ্ধ হয়ে আমাদের প্রতি কৃপা করেছে। তাই হয়তো হবে। তাহলে বিআই আর দেরি করবো না, এই সুসংবাদটা বাড়ি গিয়ে দিতে হচ্ছে। আর ব্রাহ্মণ ডেকে মোটামুটি কোন দিন ভালো আছে সেই দিন ডেকে আপনাকে জানাচ্ছি। আচ্ছা। আর ও নিয়ে চিন্তা করবেন না, ওই ডিভোর্স টিভোর্সের ব্যাপার ও সব আমরা দেখে নেবো। বলছি পরিমা, তুমি কোনো টেনশন করো না, তোমার সব দায়িত্ব এখন থেকে আমার, বুঝেছো? আর যদি ভালো না লাগে আমাদের বাড়ি চলে আসবে, আর নাহলে কিট্টুর সঙ্গে ফোনে টোনে কথা বলো, তোমাদের মনের কোনো যদি দ্বিধাবোধ থাকে হ্যাঁ আগে থেকে জানা যাবে। আচ্ছা, আর শোনো, এই সামনেই আমাদের বাড়িতে একটা লক্ষ্মীনারায়ণ পুজো করবো, সেদিন কিন্তু তোমাদের আসতে হবে, ঠিক আছে? আর শোনো পরি, তুমি কোনো সময় পর ভাববা না, মনে করবা আমি তোমার নিজের মা। তোমার মা যেমন তোমার কোনোদিন কষ্ট দেয়নি, আমিও বলছি তোমার আমি কোনোদিন কষ্ট দেবো না। হ্যাঁ হ্যাঁ পরি, আমার মা না খুব ভালো, আমায় কোনোদিন বকে না, শুধু ভালোবাসে, সে তো আমি জানি। তাহলে টেনশন কিসের, এখন আসি তাহলে। বলছি বিয়ান, বিকেল অবধি থাকলে হতো না? একটু মাংস এনেছিলাম, রান্না করতাম, খাওয়া দাওয়া করে যেতে। না না, সে তো খাওয়া তো বাকি আছে, শুনেছি তুমি খুব ভালো রান্না করো, তাই একদিন তোমার হাতে রান্না তো খেতেই হবে। আপনি শুধু বলেন কবে খাবেন, আমি একদম রান্না করে রেডি করে রাখবো। সময় আসলে জানিয়ে দেবো। আচ্ছা। না, আমাদের বাড়িতে কবে আসবে? দেখি সময় সুযোগ করে। বলছি লক্ষ্মীনারায়ণ পুজো হবে, সেদিন সবার কিন্তু আসতেই হবে। আচ্ছা বাবা, আসবো ওখানে। তাহলে এখন আমরা আসি, ঠিক আছে? তা বলছি বিয়ান, মিষ্টিগুলো খাও। হ্যাঁ, ভালো খবর শোনালে তো একটু মিষ্টি মুখ করো। সেটা আর বলতে, সেই স্বাদ বাবা, সেই স্বাদ বললেই হবে না, ঠেলা আছে। নলেন গুড়ের মিষ্টি কেমন? অসাধারণ অসাধারণ। বলছি কি তুই এটা খাবি নাকি? না না, আমি পরে খাবো। কেন, খাও না তো? ঠিক আছে, নাও মা, তুমি নিজের হাতে খাইয়ে দাও। হ্যাঁ করো, হ্যাঁ করো। বলছি বিয়ে চলো আমরা বাইরে গিয়ে কথা বলি, এরা দুজনে একটু নিজেরা কথা বলুক। চলেন বিয়াই, আমার বেগুন ক্ষেত দেখাই আপনারে। ও বাবা, বেগুনও চাষ করেন নাকি? আর বলবেন না, বেগুন আমার নিজের হাতে তৈরি। চলেন কটা তুলে দিই, বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাবেন। আচ্ছা চলেন, এত করে যখন বলছেন। বেগুন তো আমি খাই না, বেগুন খালি নাকি চুলকানি হয়, তা আপনার হাতে তৈরি বেগুন খেতে তো হবেই। একদম মধু মধু লাগবে, চলেন এক্ষুনি বেগুন তুলে দিচ্ছি। আর কত মিষ্টি খাওয়াবে? এখন তোমার একটা খাওয়াই আমি। না না, আগে এটা খাও। আচ্ছা ঠিক আছে। সেই স্বাদ। বলছি কেমন মিষ্টি? মিষ্টি কিরকম জানি না, কিন্তু তোমার হাতেরটা খেয়ে মনে হলো মধু খেলাম, মধু। বাবা হয়েছে। বলছি পরি, তোমার একটা কথা বলবো? একটা কেন, 10টা বলো। বলছি আজকে আমার থেকে পৃথিবীতে কেউ সুখী নেই। কেন বলো তো? তোমায় অনেক চার পরে আজকে আমার নিজের করে পেয়েছি, তাই আমি ভীষণ খুশি। ওরকম বলো না, এখন আমাদের বিয়ে হয়নি। তুমি রাজি, তোমার বাবা রাজি, আমার মা রাজি, আমি রাজি, সবাই রাজি, তাহলে হবে না কেন? তবুও এখন আমার ডিভোর্সটা হয়নি। আরে তুমি অনেক টেনশন করো না, ডিভোর্স হবে মানে ও তো চড়াত করে হয়ে যাবে, আজকে বিকেলের ভিতরে হয়তো হয়ে যাবে। বাবা তো পাঠিয়েছে উকিল, মানে ওই যে উকিল পাঠিয়েছে ওটা, হ্যাঁ তোমার বাবা পাঠিয়েছে। হ্যাঁ সত্যি তোমরা খুব ভালো মানুষ, আমরা তোমাদের সাথে কি খারাপ ব্যবহার করেছি, দুর্ব্যবহার করেছি, তবুও তোমরা আমাদের এত উপকার করছো। না গো না, মেন কথা হচ্ছে তুমি এত সুন্দর, তোমার প্রেমে আমি পাগল, তাই আমার মা বাবা আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। আর বলো না, যেখানে বিয়ে করেছিলাম না, আর এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট দিয়েছে বলার বাইরে। ওসব কথা ভুলে যাও, এখন থেকে তোমার কষ্টের দিন গেছে, বুঝেছো? বলছি তোমার নাম্বারটা জানি না তো, মিস কল মারো আমার ফোনে। আগে মিষ্টিগুলো খাও, তারপরে মিস কল দিচ্ছি। এখন আর খাবো না, বেশি মিষ্টি খেলে মোটা হয়ে যাবো। হ্যাঁ হয়েছে, আমি তো রোজ দিনই খাই, আমি তো মোটা হই না। ও কালো করে আছো কোনো, হাসো। ওইসব কথা মনে পড়লে না খুব খারাপ লাগে। আরে বাবা, সব কথা ভুলে যাও, আমিও ভুলে গেছি, তুমিও ভুলে যাও, এখন থেকে আমাদের নতুন জীবন শুরু। সত্যি কিট্টু তুমি খুব ভালো, আমি তো তোমায় আগে থেকে বুঝতে পারিনি, তাহলে আমার জীবনে প্রথম থেকেই তুমি থাকতে, আর আমার কোনো দুঃখ যন্ত্রণা থাকতো না। না গো না, যা হয়েছে ভালোই হয়েছে। এই তোমাকে পাওয়ার যে দুঃখ যন্ত্রণা বেদনা আমায় এত তীব্র ভালোবাসার প্রতি ঠেলে দিয়েছে আমি বলতে পারবো না। আগে তোমায় পছন্দ করতাম, কিন্তু বারবার তোমার কাছ থেকে না শোনার পরে আমার ভালোবাসাটা আরো তীব্র বেড়ে ওঠে, তাই এখন আমাদের সম্পর্কটা আরো খুব ভালো হবে। ও মা তাই?
হ্যাঁ গো হ্যাঁ পড়ি, কিন্তু যতক্ষণ ডিভোর্স না হচ্ছে না ততক্ষণ আমি শান্তিতে কথা বলতে পারছি না। তুমি টেনশন করো না, আজকে বিকেলেই সুখবর আসবে। তাই যেন হয় কিট্টু, তাই যেন হয়। আমার ফোনে মিস কল মারো। নাম্বার বলো, আমি মিস কল দিচ্ছি একটু পরে। 3300222994। ঠিক আছে। কি বন্ধু, হঠাৎ আর্জেন্ট আমরা ডাকলি? আর বলিস না বন্ধু, বিশাল বড় একটা কেসে ফেসে গেছি। বিশাল বড় একটা কেস মানে মেইলি কেস না তো? আরে ধুস, সেসব কিছু না। তাহলে আবার কি কেস? তুই তো আমার থেকে ভালো উকিল। হ্যাঁ, আমার কাছে কেস নিয়ে আইসিস মানে বুঝলাম না। বলছি ভাই, এটা একটু অন্য কেস, এতে ভদ্রভাবে কাজ হবে না। হ্যাঁ, যে বাড়ি নিয়ে গেছি কেসটা, সেই বাড়ির লোকে আমার উল্টো পাল্টা বলছে। মানে উকিলের পরে উল্টো পাল্টা বলছে মানে? আর ভাই বলিস না, বিশাল বিপদের কেস। এই এমএলএ বাবুর কেসটা নিয়ে ফেসে গেছি। কোন ওই বীরেন দত্তর কেস? হ্যাঁ ভাই। কি কেস বলতো দেখি? বীরেন দত্তর ছেলে একটা মেয়েরে ভালোবাসে, সে মেয়েটার আবার বিয়ে হয়ে গেছে। তার ডিভোর্স করাইয়ে বীরেন দত্তর ছেলের সেখানে বিয়ে দেবে। এ তো একটা সোজা কেস। সোজা কেস কি? মেয়ে তো ডিভোর্স দিতে চাইছে, ছেলে ডিভোর্স দিতে চাইছে না। আর ছেলের বাড়ি যখন গেছি, উরি খিস্তি খামারি করছে তা বলার বাইরে। উরি বাবা, তা খিস্তি খামারি একটু খাতি হবে না? পকেট গরম করতে গেলে খিস্তি খামারি খাতি হবে না? তার জন্য তো ভাই তোর কাছে আইসি। তুই ছাড়া এইসব কাজে কেউ মানে উদ্ধার করতে পারবে না। বলছি মাল পানি কিন্তু একটু বেশি লাগবে। এমএলএ বাবু বলিছে যা চাইবি তাই দেবে, কিন্তু কাজটা করে দিতে হবে। বলছি কেসটা কি আমি একা হ্যান্ডেল করবো না তুইও থাকবি আমার সাথে? আমি যদি না থাকি তাই তো আমি কিচ্ছু পাবো না ভাগে। দুইজন মিলে কেসটা হ্যান্ডেল করতে হবে। আজকে বিকেলের ভিতরে শর্ট আউট করে দেবো, তুই টেনশন করিস না। চল ভাই তালি চল। তাই বলছি কোথায়? খিদিরপুরি। খিদিরপুরি? কেন ভাই, খিদিরপুরির নাম শুনে ভয় পেয়ে গেলে নাকি? মাথা খারাপ। আমি হচ্ছে বিজয় ধর, আমি কোনদিন ভয় পাই নাকি? তাহলে খিদিরপুরির নাম শুনে এরকম চমকে গেলি যে? না না, ওখানে একটা গল্প আছে, পরে বলবানি এক সময়। বলছি ভাই এক্ষুনি চল, নয়তো কিন্তু আসতে আসতে সন্ধে হয়ে যাবে। বলছি কি আমি একটু পট করে একটু হেগিয়ে আসি, হ্যাঁ, তারপর যাবানি। আরে হাগা কি পরে, তুই আগে চল তো, ট্রেন মিস হয়ে যাবে। হাঁক তুইও দিবি না? বলছি টাকা আগে কি হাগা আগে? টাকা আগে। তাহলে আবার কি কথা, চল আজকে শালা ওই বিচ্ছু ছেলেটারে দেবো ভালো করে। বলছি ভাই এমএলএর কাছ থেকে কিন্তু ভালো অ্যামাউন্ট ঝাড়তে হবে। ও নিয়ে টেনশন করিস না, যা দেবে পুষিয়ে যাবে। তাহলে আবার কি সমস্যা? চল এখনই দেখ, পটাত করে ক্লিয়ার করে দেবো। পেপারগুলো শুধু সইয়া না তো, ও আবার বাবাতের খেল। আরে কটকটি, তুমি এখানে? আমি তো অবাক আপনাকে দেখে। বলছি এটা আমার বিয়ান। আর এটা আমার মালকিন। মালকিন মানে? তুমি তো আমাদের বাড়ি থাকো। আপনাদের বাড়ি থাকার আগে এই এমএলএ বাবুর বাড়ি অনেকদিন ছিলাম। ও তাই নাকি? আমি অধম, যেখানে দরকার হয় সেখানে যাই, সেখানে থাকি, সবার একটু সাহায্য করার চেষ্টা করি। সত্যি বিয়াই কটকটির মতন ছেলে হয় না, অসাধারণ ছেলে। সে কি আর বলতে, আমি তো নিজের চোখে দেখেছি ও কি করতে পারে কি না পারে। ছেলে পড়াশোনা করে নেই বেশি দূর, কিন্তু মাথায় যা বুদ্ধি না, মোটামুটি বলার বাইরে। সে আমি জানি। হয়েছে হয়েছে, আমার এখন প্রশংসা হলে এখন তোমাদের কথায় আসি। বলো, আমাদের বাড়ি কবে আসবা? এই তো আজকে বিকেলেই তো আসার কথা। আমার স্বামী তোমার প্রতীক্ষায় আছে। বলছি কটকটি, শুনেছ? তোমার এই যে দিদিমণির বিয়ে প্রায় ঠিক। ঠিক তো হবেই, দিদিমণি যেমন ভালো মানুষ, কিট্টু বাবু সেমন ভালো মানুষ। দুজনের বিয়ে হলে একদম পুরো ধন্য হয়ে যাবে পৃথিবী। ঠিক বলেছো বাবা। বলছি কটকটি, এবার বিয়ে কিন্তু তোরা কিন্তু ধুতি পাঞ্জাবি আমি পরাবো। না ম্যাডাম, অধমের এই ড্রেসই ভালো ড্রেস। ধুতি পাঞ্জাবি আমার গায়ে শুট হয় না। বললি তো হয় না, কাশ্মীরি ধুতি পাঞ্জাবি তোর জন্য অর্ডার দিছি। না ম্যাডাম, সরি, আমি এই ড্রেস পাল্টাতে পারবো না। কেন? এটা আমার বাবার দেওয়া, তাই আমার বাবা এই পৃথিবীর বুকে নেই, তাই আমার বাবার স্মৃতির জন্য আমি এই ড্রেস কোনোদিন পাল্টাবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই মন খারাপ করিস না। হ্যাঁ, আমরা তো জানি না তাই বলে ফেলেছি। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি ডিভোর্সের কতদূর কি হলো? ওই তো এমএলএ বাবু তো লোক পাঠিয়েছে, আজকে বিকেলের ভিতরে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। বলছি কটকটি, তুমি যেখানে আছো সেখানে আমার দৃঢ় বিশ্বাস যে সবকিছু ঠিকঠাক হবেই। আপনি কোনো চিন্তা করবেন না, মামুনি আমার নিজের বোনের মতো, আর কিট্টু কিট্টু তো আমার জীবন। তাহলে এই দুজনের মিলনে কে বাধা দেবে? কেউ বাধা দিতে পারবে না, আমি তো আছি, সব ঠিক করে দেবো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। বলছো দুজন কোথায়? ওই ওরা একটু পার্সোনাল ভাবে কথা বলছে। খুব ভালো করেছেন দুজনকে আলাদা ভাবে কথা বলতে দিয়ে। আর বলো না, আজকাল কথা বলাটা ইম্পর্টেন্ট, নাহলে বিয়ের পরে গিয়ে অনেক সমস্যা হয়। আমার মনে হয় না কোনো সমস্যা হবে, তবু তারা কথা বলুক ভালো। তা আপনারা দুজন এখানে? আর বলিও না কটকটি, এই বিয়াই বেগুন গাছ লাগাইছে, কি হাতের বেগুন ধরেছে, কিন্তু এখনো ছেঁড়ার মতন হয়নি। ওইসব বলো না, ওইসব কটকটির অবদান। কটকটি আমার শিখাইছে কি করে বেগুন গাছ লাগাতে হয়। আর এরকম এরকম সারের নাম বলিছে, 2-3টে পাইল করে দিলি, ধর ধর করে বেগুন ধরতিছে। সত্যি কটকটি, তুমি যদি একটু পড়াশোনা করতে না, হ্যাঁ, তুমি বড় বড় এমবিবিএস এলএলবি সব ফেল করে দিতে। ওরকম বলবেন না, ও অধম গরিব মানুষ, যেটুকু পারে সেটুকু করার চেষ্টা করে। বলছি বারবার তুমি অধম বলো কেন? আমরা কি তোমার কেউ হই না? বলছি ম্যাডাম, এই পৃথিবীতে কেউ কারো না, চোখ বন্ধ করলে সব শেষ। এটা তো আছে, তবুও যতদিন এই পৃথিবীর বুকে থাকো নিজের মনে করে আমাদের চলো না। তুমি ওরকম অধম বলো কেন? হ্যাঁ বাবা, অদম বলো কেন? আমরা তো আছি নাকি? নিজের অধম বলতে আমার ভালো লাগে তাই বলি। হয়েছে, বলছি বিকেলে আসবে কিন্তু তাড়াতাড়ি, আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করে রাখবো। আচ্ছা। আর বিয়াই তুমি যদি কটকটির সাথে আসতে ভালো হতো। না না, বিয়ে না, আজকে যাওয়া যাবে না। ওই কবে কি পুজো করবো বললে না, সেদিন নিমন্ত্রণ করো, আসবো। কেন নিমন্ত্রণ ছাড়া আসা যাবে না? না না, তেমনটি না, মানে আর কি, না জানলে কি করে আসি। সব জানিয়ে দেবো, এখন তো আমরা একটা পরিবার। ঠিক বলেছেন। তাহলে আপনারা কথা বলেন, আমি তো ওই দিক থেকে আসি। আচ্ছা। কটকটি তাড়াতাড়ি চলে এসো কিন্তু বিকালে। আচ্ছা ম্যাডাম। যাক, আমার অনেক কষ্ট কমিয়ে দিল, একবার এ বাড়ি আর একবার ও বাড়ি, অনেক কষ্ট কমিয়ে দিল। এখনই তো খেলা শুরু হবে। ছেলে মানে একদম নিখুঁত ছেলে। অসাধারণ ছেলে, অসাধারণ। এরকম ছেলে হলে 10-12টা পোষা যায়। কি যে বলেন বিয়াই, এক পাল পোষা যায়, এক পাল। তা ঠিক বলেছেন। তাহলে চলেন দেখি এখন বাড়ির দিক যাওয়া যাক। আচ্ছা। বলছি বিয়ান, আর একটা কথা ছিল। হ্যাঁ বলেন।
বলছি বিয়েতে দেনা পাওনা কথাটা সেরে নিলে হতো না? এই কথা বলে কি যে লজ্জা দিলেন, সত্যি আর কি বলবো। না না, তবু অনেক বাড়ির দেনা পাওনা থাকে তো, তার জন্য জিজ্ঞেস করলাম। আপনার কি লাগবে তাই বলেন, মেয়েটা আমায় দেবেন। আপনার কি লাগবে সেটা বলেন, সেটা আমি দেওয়ার জন্য রাজি। আমাদের কিচ্ছু লাগবে না, মেয়েরে একজোড়া শাখা আর একটা শাড়ি পরে বিদায় দেবেন, সেটাই অনেক। তাই বললে হয়? একটা মাত্র মেয়ে, আমারও তো জিনিসপত্র দেওয়ার ইচ্ছে আছে। ওইসব ফালতু টাকা খরচা করার কোনো দরকার নেই। যদি কিছু দরকার হয়, হ্যাঁ, মানে বৌমাই চেয়ে নেবে আপনার কাছ থেকে। তা বলছি বরযাত্রীতে কত কি লোকজন আসবে? আপনার ও নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। আমার স্বামী মানে এমএলএ বাবুর সাথে কথা বলে নেব। আমরা একটা অনুষ্ঠান, একটা মানে বিবাহ গৃহে করব, সেখানে বিয়ে আর বউ ভাত একসাথেই হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ডবল ডবল খরচা করার কোনো দরকার নেই। আর আপনি একা মানুষ, হ্যাঁ, অত টাকা পয়সা খরচা করলে পরবর্তীতে সমস্যা হবে। সত্যি আপনারা যে কি অসাধারণ মানুষ, আমি বলে বোঝাতে পারবো না। অসাধারণের কি হলো? এখন থেকে তো তোমরা আমাদের পরিবার, তো তোমাদের দেখার দায়িত্ব তো আমার নাকি? সত্যি নিজেরে খুব অবোধ বলে মনে হচ্ছে। কেন? প্রথমবার যখন এমএলএ বাবুর সাথে দেখা হয়, আমার অফিসে এসেছিল, বলছিল যে তোমার মেয়েকে আমার ছেলের জন্য নিতে চাই। তখনই যদি আমি রাজি হয়ে যেতাম, তাহলে এত কষ্টময় দেখতে হতো না। সত্যি আমি খুব অবোধ, সেদিন আমি কেন রাজি হলাম না। ভালোই হয়েছে, আমাদের আসল রূপটা তো জানতে পেরেছেন। এখন তারা আপনার মনে কোনো দ্বিধাবোধ থাকবে না। তবুও আপনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। এমএলএ বাবু মাফ করবে কিনা কে জানে। কি যে বলো, এমএলএ বাবু একটা সাদা সরল মানুষ, সে তো নিজেই আসতো। কিন্তু আমি বলেছি আগে আমি একবার দেখা করে আসি, তারপরে এসো। খুব ভালো, খুব ভালো। এমএলএ বাবুকে নিয়ে আসবেন। এখন তো আসা যাওয়া চলতেই থাকবে, ও নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে বিয়ান, চলেন, অনেক সময় হয়ে গেল কথা বলতে বলতে। হ্যাঁ হ্যাঁ, চলো।